আচ্ছা, আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে কি ক্যাপিটাল বাজেটিং। ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিংটা ইন্টারনেট তোমরা পড়ছিলা? ইয়েস স্যার। আইডিয়া আছে কোনো ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে? ক্যাপিটাল বাজেটিং কাকে বলে কেউ কি বলতে পারবা? কারো মনে আছে? মানে আচ্ছা, ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কি এমন একটি প্রসেসিং বা এমন একটা ওয়ে বা অ্যানালাইসিস যার মাধ্যমে আমরা একটা ইনভেস্টমেন্টকে ইভালুয়েট করব যে কোথায় আমাদের বিনিয়োগ করা উচিত। আমি আবারও বলতেছি, ক্যাপিটাল বাজেটিং জিনিসটা কি? এটা এক ধরনের অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কি এক ধরনের অ্যানালাইসিস যে আমি কোন জায়গায় আমার ইনভেস্টমেন্টটাকে প্রয়োগ করব। যেমন ধরো আমার কাছে দুইটা প্রজেক্ট আছে, একটা প্রজেক্ট এ, একটা প্রজেক্ট বি। এখন আমার জন্য প্রজেক্ট এ ভালো হবে নাকি প্রজেক্ট বি ভালো হবে, এটা আমাকে দেখতে হবে না? আমি তো আর চোখ বন্ধ করে টাকা দিয়ে ফেলতে পারবো না। আমাকে অবশ্যই ওখানে কি ওখানে অ্যানালাইসিস করতে হবে। এরকম অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো বিষয় আছে। ক্যাপিটাল বাজেটিং এর আন্ডারে এখানে তোমাদের প্রিন্সিপাল অফ ফিনান্সের যে চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং, এখানে টোটাল 9টা মেথডের কথা বলা আছে, টোটাল 9টা। এবং পরবর্তীতে যখন তোমরা 6 সেমিস্টারে যাবে তখন এই ঠিক সেম চ্যাপ্টারটা আবার দ্বিতীয়বার আসবে এবং ওখানে একদম হুবহু এই চ্যাপ্টারটাই পড়তে হবে। তখন ওখানে গিয়ে তোমাদের টোটাল 11টা মেথড পড়তে হবে। এখন এখানে পড়বে 9টা, এই 9টা সহ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে আরো 2টা এক্সট্রা বাড়বে। ঠিক আছে, দ্যাট মিনস এই পড়াগুলো আবার কিন্তু 6 সেমিস্টারে পড়তে হবে, তো ভালো করে পড়ি। তাহলে ক্যাপিটাল বাজেটিং কাকে বলে? যে আমার কাছে যদি একের অধিক ধরে সাপোজ আমার কাছে 2-3টে কি আছে অপশন আছে ইনভেস্ট করার জন্য, আমার জন্য কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে সেটা অ্যানালাইসিস করাটাকেই বলা হয় ক্যাপিটাল বাজেটিং। কথা কি বুঝতে পারছো? এখন ক্যাপিটাল বাজেটিং করার ক্ষেত্রে ক্যাপিটাল বাজেটিং করার ক্ষেত্রে সিদ্ধান্তটা তিন ভাবে নেওয়া যায়। আমি যখন ক্যাপিটাল বাজেটিং করব তখন আমি আমার ক্যাপিটাল বাজেটিং করার সময় আমি 3 ভাবে সিদ্ধান্ত নিতে পারব। প্রথমে একভাবে হচ্ছে কি অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন। এখানে কিছু নাই, এমনি তো আমি বলতেছি। অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন এই জিনিসটা কিরকম একটু করে বলি। ধরো বিল গেটস এর কাছে কি টাকার অভাব আছে? না। মুকেশ আম্বানি টাকার অভাব আছে? নাই। মার্ক জুকারবার্গ ওদের কাছে টাকার কোনো কি নাই? এখন ওরা ধরো যখন কোনো একটা জায়গায় যখন ইনভেস্ট করতে যাবে অন্য জায়গায়, তখন তাদের ইনভেস্টমেন্টের পরিমাণটা কিন্তু অনেক বড় হবে, তাই না? কিন্তু তাদের ইনভেস্টমেন্টের মধ্যে কোনো ঘাটতি হবে না, অর্থাৎ তাদের কাছে অফুরন্ত মোটামুটি কি ইনভেস্টমেন্ট আছে, মূলধন আছে। তাহলে ওদের জন্য হচ্ছে কি, আমি যদি চিন্তা করি ওদের জন্য, তাহলে ওদের জন্য আমি চিন্তা করবো কি অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন। কিরকম অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশন হচ্ছে কি, সাপোজ ধরো আমার কাছে 3টা ইনভেস্টমেন্ট আছে, আমি ওই 3টা ইনভেস্টমেন্টের রিটার্ন সম্পর্কে অর্থাৎ আয় সম্পর্কে, রিস্ক সম্পর্কে, ঝুঁকি সম্পর্কে, তারপর আমি যে ইনভেস্টমেন্টটা করতেছি যে কস্টিংটা আমার যাচ্ছে সেটা কতদিনে আমার কাছে ফেরত আসতেছে, সেটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড জিনিসটা কিরকম, আমি যে টাকাটা ইনভেস্ট করব সেই টাকাটা কতদিনে আমার কাছে ফেরত আসতেছে, এটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। তাহলে আমি কোনো একটা জায়গায় যদি কি করি ইনভেস্ট করি, তাহলে কতদিনে সেই টাকাটা আমার কাছে ব্যাক আসতেছে, আমার প্রফিটের হার কীরকম, ঝুঁকির হার কীরকম, এই বিভিন্ন জিনিস আমি কি করবো ওখানে। তারপরও ইনভেস্টমেন্টের বর্তমান মূল্য, ওখানে যে আমি আয়গুলো পাবো সেগুলোর বর্তমান মূল্য, তো বিভিন্ন বিষয় আমি ওখানে কি করবো ক্যালকুলেট করব। যদি দেখি যে 3টা প্রজেক্টের মধ্যে 2টা প্রজেক্ট আমার ফেভারে আছে, অর্থাৎ পজিটিভ ইনফরমেশন আসছে, একটাতে নেগেটিভ আসছে, তখন সেই ক্ষেত্রে তারা কি করবে, যেহেতু তাদের কাছে অফুরন্ত ইনভেস্টমেন্ট আছে, তারা দুটোটাতেই ইনভেস্ট করবে, যেটাতে লস সেটাতে তারা করবে না। দ্যাট মিনস 2টা যেহেতু পজিটিভ ইনফরমেশন আছে ওই 2টাতেই তারা করবে। এটা হচ্ছে কি অ্যাকসেপ্ট রিজেক্ট, অর্থাৎ এই জায়গাতে এই সিদ্ধান্তটাতে প্রতিটা প্রজেক্টকে ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ ইন্ডিভিজুয়ালি চিন্তা করা হয়, তুলনা করা হয় না। আমি যদি এখন বলি আমি লিওনার্ডো
সৌরভ এবং ইফতেখারের কথা চিন্তা করলাম যে তিনটা ইনভেস্টমেন্ট। এখন তিন ইনভেস্টমেন্টের মধ্যে আমি যদি চিন্তা করি যে ইফতেখার এবং কি লিওনার্ডো পজিটিভ ও নেগেটিভ ইনফরমেশন, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ওদের দুইজনে আমার ওখানে কি করার আছে, ইনভেস্টমেন্টের ক্যাপাসিটি আছে, আমি দুটোটাতে ইনভেস্ট করব। ঠিক আছে, অর্থাৎ এটাতে আমার বাজেট নিয়ে অর্থাৎ ইনভেস্টমেন্টের পরিমাণ নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, আমার শুধু দেখতে হবে কি পজিটিভ ইনফরমেশন আসতেছে না নেগেটিভ আসতেছে। কথাই বোঝা গেছে? এটা একটা বিষয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিসিশন এই জায়গাটাতে কীরকম বোঝায়? এখন সাপোজ ধর আমার কাছে প্রজেক্ট আছে দুইটা, একটা সৌরভ আর একটা হচ্ছে লিওনার্ডো। হ্যাঁ, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমাকে অবশ্যই দুইটার মধ্যে তুলনা করে আমাকে কি করতে হবে, যেটা ভালো আমি সেটাতে ইনভেস্ট করবো। যদি তিনজন যদি হয়, সাপোজ লিওনার্ডো, ইফতেখার, সৌরভ, তিনটে ইনভেস্টমেন্টের মধ্যে আমি এখন যদি তুলনা করি, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি বোঝায়, আমি করবো একটাতেই। আমি করবো কয়টাতে? একটাতেই, যেটা সবচেয়ে বেটার। আগেরটা এবং পরেরটাতে পার্থক্য কোন জায়গায়? আগেরটাতে কতটুকু ভালো সেটা দেখার বিষয় না, ভালো হইলেই হয়েছে, আমি ইনভেস্ট করে ফেলি, পজিটিভ হইলেই হইল। আর এখানে হচ্ছে কি, শুধু পজিটিভ হইলে হবে না, সবচেয়ে বেস্ট যেটা আমি সেটাতেই কি করব, ইনভেস্ট করব। কথাটাকে বুঝা যায়? আমি এক্সেপ্ট রিজেক্ট ডিসিশন এবং মিউচুয়াল এক্সক্লুসিভের মধ্যে পার্থক্য হচ্ছে কি এই জায়গায়, যে এক্সেপ্ট রিজেক্টে ইনভেস্টমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে, আলাদা আলাদা থাকে, ওদের ইনফরমেশনগুলো আলাদা আলাদা আসে। আর মিউচুয়াল এক্সক্লুসিভের মধ্যে তুলনা করা হয় একটার সাথে। বুঝা গেছে? এরপরে আসে ক্যাপিটাল রেশিওনিং। এখন ক্যাপিটাল রেশিওনিং বিষয়টা হচ্ছে কি, এটাতে আবার ইনভেস্টমেন্টের পরিমাণের উপর ডিপেন্ড করে। সাপোজ ধরো তোমার কাছে টোটাল ইনভেস্টমেন্ট আছে 5 লক্ষ টাকা। ঠিক আছে, তোমার কাছে ইনভেস্টমেন্ট আছে কত টাকা? 5 লক্ষ টাকা। এখন তোমার কাছে টোটাল তিনটা ইনভেস্টমেন্ট আছে, অর্থাৎ এই তিনটা অপশন আছে, এই তিনটা ইনভেস্টমেন্টটা তুমি কি করতে পারবা, তুমি ইনভেস্ট করতে পারবা। এখন এটা হচ্ছে কি 3 লাখ, এটা হচ্ছে কি 1 লক্ষ, আর এটা হচ্ছে কি 1,50,000। ঠিক আছে, অর্থাৎ আমি যদি যদি আমি গ্রহণ করি, তাহলে আমার সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে কত টাকা? 3 লক্ষ টাকা। আমি যদি বি প্রজেক্ট যদি অ্যাকসেপ্ট করি, তখন আমার ওখানে ইনভেস্ট করতে হবে 1 লক্ষ টাকা। সি প্রজেক্ট অ্যাকসেপ্ট করলে সেখানে ইনভেস্ট করতে হবে 1.5 লক্ষ টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, আমার ইনভেস্টমেন্ট আছে কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। তাহলে খেয়াল করে দেখো, আমি তিনটা যদি একসাথে যদি যোগ করে দিই, আমার টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ হয়ে যাচ্ছে কত টাকা? 5,50,000 টাকা। তিনটা যোগ করে দাও, ইনভেস্টমেন্ট তিনটা যোগ করে দাও, কত আছে? 5,50,000। আমার কাছে কি 5,50,000 আছে? নাই। আছে কয়টা? কত টাকা? 5 লক্ষ। দ্যাট মিন্স আমি তিনটাতে করতে পারবো না। তাহলে আমাকে আবার কি করতে হবে, আমি প্রতিটা প্রজেক্টের আলাদা আলাদা ভাবে ইনফরমেশন বের করি। ধরো সাপোজ এটার বর্তমান মূল্য, এটারও বর্তমান মূল্য, এটারও বর্তমান মূল্য আমি বের করলাম। দেখা গেল কি এটার বর্তমান মূল্য আসছে পজিটিভ, এটার বর্তমান মূল্য আসছে কি পজিটিভ, এটা আসছে কি নেগেটিভ। আমি কোথায় করব? প্রথম দুইটাতে। দ্যাট মিন্স তখন আমার ইনভেস্টমেন্টের পরিমাণ হবে কত টাকা? 4 লক্ষ টাকা। এটা যদি নেগেটিভ হয়ে এটা যদি পজিটিভ হয় তখন হবে 4,50,000। আর যদি এটা নেগেটিভ হয়ে এই দুটো যদি পজিটিভ হয় 2,50,000। অর্থাৎ হয় আমার ইনভেস্টমেন্ট করতে হবে 4 লক্ষ, না হয় 4 লক্ষ, না হয় 2,50,000। এখন আমাকে দেখতে হবে কি প্রজেক্টের ইনফরমেশন দেখে যে কোন আমার ইনভেস্টমেন্টের ভিতরে কোন দুইটা আমার জন্য সবচেয়ে বেস্ট। অর্থাৎ এখানে তোমার ক্যাপিটালের চেয়ে বেশি, ক্যাপিটালের চেয়ে অতিরিক্ত অপশন আছে। তোমার ক্যাপিটাল আছে 5 লক্ষ টাকা, কিন্তু তোমার যে অপশন আছে সেই অপশনে দেখা গেছে কি টোটাল করলে তোমার ক্যাপিটালের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তার মানে তোমার কাছে ক্যাপিটাল কি নাই, অ্যাভেলেবল নাই। দেখো আগেরটা এবং প্রথমটা এবং সেকেন্ডটাতে আমি কিন্তু ক্যাপিটালের পরিমাণ নিয়ে অর্থাৎ ইনভেস্টমেন্টের পরিমাণ নিয়ে কিন্তু আমি কোনো কথা বলি নাই। আমি ওই ক্ষেত্রে বলছিলাম তাদের কাছে যথেষ্ট পরিমাণ অ্যাভেলেবল কি আছে, ক্যাপিটাল আছে প্রথম দুইটাতে।
আমি টোটাল কয়টা মেথডের কথা বলছি, এখন কয়টা সিদ্ধান্তের কথা বলছি? প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে কি accept reject decision, এটা ছিল প্রথমটা। দুই নাম্বারটা ছিল mutually exclusive decision। তিন নাম্বারটা হচ্ছে কি ক্যাপিটাল রেশিওনিং, আছে না? হ্যাঁ, ক্যাপিটাল রেশিওনিং ডিসিশন। এই হচ্ছে কি তিনটা, টোটাল তিন ভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করব ক্যাপিটালের বাজেট করার সময় আমি কোথায় ইনভেস্ট করব, সেটা যখন সিদ্ধান্ত গ্রহণ করব আমি এই তিন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। একটা হচ্ছে কি অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশনে, এই ক্ষেত্রে হচ্ছে কি যতটা ইনভেস্টমেন্ট আমার জন্য পজিটিভ আমি ততটাই গ্রহণ করে ফেলব। মিউচুয়ালি এক্সক্লুসিভের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা সেটা আমি গ্রহণ করব। ক্যাপিটাল রেশিওনিং এর মধ্যে হচ্ছে কি আমার বাজেটের ভিতরে যতগুলো ভালো ইনভেস্টমেন্ট আমার কাছে আসবে আমি সবগুলো গ্রহণ করব। এখানে কথাটা কিন্তু এটা আসতেছে যে আমার বাজেটের ভিতরে আমি এখানে 5 লক্ষ টাকা, এই কথাটা কেন বলছি যে আমার কাছে 5 লক্ষ টাকা আছে, এইটা আছে কত ছিল 3 লক্ষ, বিতে 1 লক্ষ, সিতে 1 লক্ষ। আমি এখানে এই যে আমার একটা ক্যাপিটালের পরিমাণ নির্দিষ্ট করে কেন দিছি, কারণ ক্যাপিটাল রেশিওনিং এ এখানে জিনিসটা হচ্ছে কি তোমার বাজেটের পরিমাণটা হচ্ছে কি নির্দিষ্ট, ইনভেস্টমেন্টের পরিমাণ নির্দিষ্ট, ওই ইনভেস্টমেন্টের ভিতরে তুমি কোনটা গ্রহণ করবে সেটা তোমাকে বের করে দেখাবে। এই হচ্ছে কি তিনটা পার্ট ডিসিশন। আচ্ছা, এখন ক্যাপিটাল বাজেটিং এ তুমি যে ডিসিশন গ্রহণ করবে সেজন্য তোমাকে টোটাল 9টা মেথড আছে। আমি 9টা মেথডগুলো আগে লিখে দিচ্ছি একদিকে, ঠিক আছে? এই 9টা মেথড আমি একটা কথা আগে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, এগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, একটা জিনিস ক্যাপিটাল বাজেটিং এ একটু মনোযোগ দাও। অ্যাকসেপ্ট রিজেক্ট ডিসিশনটা হচ্ছে কি যে তোমার কাছে যতগুলো ভালো প্রজেক্ট আসবে সবগুলো প্রজেক্টই তুমি গ্রহণ করবে। ভালো না হলে রিজেক্ট করে দিবে, ভালো হইলেই অ্যাকসেপ্ট করে দিবে। সেটা একটা হোক, দুটা হোক, তিনটা হোক। যদি তোমার কাছে ধরো সাপোজ 3টা প্রজেক্ট আসছে, তিনটাই ভালো করছে, তুমি তিনটাই অ্যাকসেপ্ট করলে, তিনটাই খারাপ করছে, ওটাতে ক্যাপিটাল রেশিওনিং এর ক্ষেত্রে, ওটাতে আমি ক্যাপিটাল রেশিওনিং এর কথা বলতেছি যে ক্যাপিটাল রেশিওনিং এর ক্ষেত্রে তোমার কাছে যে ইনভেস্টমেন্টের পরিমাণটা আছে তার ভিতরেই হইতে হবে। কিন্তু অ্যাকসেপ্ট রিজেক্টের ক্ষেত্রে তো আমি ক্যাপিটালের পরিমাণ উল্লেখ করে দিই না, আমি বলছি ওখানে ধরে নিতে হবে তোমার কাছে অগাধ ক্যাপিটাল আছে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে কি ক্যাপিটাল বাজেটিং এ সূত্রগুলো এখানে কিভাবে কি করছে না হচ্ছে এটা এই জায়গা থেকে তোমাদের ক্যাচ করাটা বা আমার পারফেক্টলি বুঝাই দেওয়াটা একটু টাফ হবে। এই সূত্রগুলো সবচেয়ে বেশি বেস্ট ওয়েতে বুঝতে পারবো যখন আমি ম্যাথে এন্টার করবো, অর্থাৎ ম্যাথে এইগুলো সবচেয়ে বেশি ভালোভাবে বোঝানো যাবে। ডিরেক্টলি এখান থেকে হয়তো অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারবে। আচ্ছা দেখো, একটু এই জিনিসটা লিখে রাখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো। একটু লিখো এটা সবাই। এটা একটু সবাই লিখো। এটা লেখা শেষ হওয়ার পরে কোনটার, হ্যাঁ এটা লিখবে ক্যালকুলেশন টেবল, এটা লিখে দিবে ক্যালকুলেশন টেবল, calculation table for
বাজেটে লিখে দিতে পারো। এই জিনিসটা একটু লিখে নাও। মনে রাখবে ক্যাপিটাল বাজেটিং এ প্রথম ম্যান্ডেটরি, আমি আবারও বলতেছি, ক্যাপিটাল বাজেটিং এ প্রথম ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে কি এই ক্যালকুলেশন টেবিল। এই ক্যালকুলেশন টেবিল ব্যতীত ক্যাপিটাল বাজেটিং এর কোনো ম্যাথ করা পসিবল না। কথা কি বুঝতে পারছো? এই ক্যালকুলেশন টেবিলটা মাস্ট বি মাথায় রাখতে হবে। কিভাবে আসছে না আসছে এটা আমি তো বারবার বলতেছি যে এখান থেকে পুরোপুরি ক্যাচ করাটা পসিবল হবে না। যখন আমি ম্যাথ করাবো তখন এই জিনিসগুলোর সাথে তোমাদের কানেকশনটা ভালোভাবে বোঝানো যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে কোনটার কি নাম? সিএফবিটি, এটার ফুল ফর্ম কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এটার ফুল ফর্ম হচ্ছে কি? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা দ্যাট মানে ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। ইবিটি মানে হচ্ছে কি আর্নিং বিফোর ট্যাক্স। ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। সিএফএটি মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সিসিএফএটি, এটাকে বলা হয় সিসিএফএটি। এটার ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ক্রমযোজিত কিউমুলেটিভ শব্দটার অর্থ হচ্ছে কি ক্রমযোজিত। এরপরে এই পিভি মানে হচ্ছে কি পিভি ফ্যাক্টর। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। সিপিভি মানে হচ্ছে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু বা কিউমুলেটিভ পিভি। ফুল ফর্মগুলো একটু লিখে রাখো। কোনটা? পিভিএফ মানে হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে কি ইনটু সিএফএটি ইনটু পিভি ফ্যাক্টর। এটা যোগ না, এটা কিন্তু ইনটু। লেখা শেষ? লিখো প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু আসো সবাই। এটা লিখছো সবাই? আচ্ছা, প্রথমে এখানে দেখো আমি 5টা লিখছি, তারপর একটু করে লিখেছি। প্রথমে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড মানে কি বোঝায়?
কোনো জায়গায় কোনো একটা প্রজেক্টে আমি ধরো 5 লক্ষ টাকা ইনভেস্ট করছি, ওই 5 লক্ষ টাকা আমার কাছে ফেরত আসতে কতদিন সময় লাগবে এটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। ঠিক আছে, তো পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে কি a প্লাস NCO মাইনাস c ডিভাইডেড বাই d। a প্লাস NCO মাইনাস c ডিভাইডেড বাই d সূত্রগুলো কিন্তু শিখতে হবে। ঠিক আছে, সূত্রগুলো কিন্তু শিখতে হবে। এখানে আমি নিচে লিখে দিছি আনইভেন ক্যাশ ফ্লো। আনইভেন ক্যাশ ফ্লো মানে কি বোঝায়? মানে স্যার এক এক বছরে এক এক রকম, এক এক বছরে এক এক রকম ক্যাশ ফ্লো। অর্থাৎ তোমার কাছে যে ক্যাশ ফ্লো গুলো আসবে সেই ক্যাশ ফ্লো গুলো এক বছর এক এক বছর এক এক রকম হবে। প্রথম বছরে ধরো 5,000 টাকা ক্যাশ ফ্লো হলো, তাহলে সেকেন্ড বছরে 10,000 হতে পারে, থার্ড বছরে 8,000, অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্যাশ ফ্লো হবে। সেটাকে বলা হয় কি আনইভেন ক্যাশ ফ্লো। তো আনইভেন ক্যাশ ফ্লো যখন দেখবে প্রশ্নে, তখন সূত্র হবে কি এটা। আমি আবারও বলতেছি, প্রশ্নে যখন দেখবে যে ক্যাশ ফ্লো গুলো কি হচ্ছে এক এক বছর এক এক রকম হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে, তখন সূত্র হবে কোনটা? এটা, পেব্যাক পিরিয়ডের সূত্র এটা। আর যদি দেখো যে ক্যাশ ফ্লো গুলো প্রতি বছর সেম আসতেছে, সেম দেখাচ্ছে, প্রশ্নে দেওয়া আছে যে ক্যাশ ফ্লো প্রতি বছর কি সেম, তখন সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে কি এটা। ইভেন ক্যাশ ফ্লো হলে ইজি, ইভেন ক্যাশ ফ্লোতে কোনো কঠিন কিছু নাই, NCO ডিভাইডেড বাই NCB। ঠিক আছে, যেটাকে বলা হয় নেট ক্যাশ বেনিফিট। এখন এখানে এই যে আমি লিখছি a প্লাস NCO মাইনাস c ডিভাইডেড বাই d, এই a এর মান, c এর মান, d এর মান এগুলো তোমাকে এই ক্যালকুলেশন টেবিল থেকে বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? আমি ম্যাথ করলে তখন বুঝতে পারবো যে কোথা থেকে আসতেছে না। এখন আমি যা বলতেছি, আমি বারবার বলতেছি, এখান থেকে জিনিসগুলো ইমাজিন করাটা কঠিন হবে তোমাদের জন্য, যেহেতু এখন একবারও দেখো নাই। যখন ম্যাথে দেখবে তখন বুঝতে পারবে। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এই সূত্রটা এবং এই সূত্রটা কিন্তু সেম, কিন্তু তারা ভিন্ন হচ্ছে কি এদের মান নিচ্ছি এক জায়গা থেকে, এদের মান নিচ্ছি আরেক জায়গা থেকে। কথা কি বুঝতে পারছো? অ্যাভারেজ রেট অফ রিটার্ন ARR, এটা সূত্র হচ্ছে কি অ্যাভারেজ EAT ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এখন এই অ্যাভারেজ ইনভেস্টমেন্টের একটা সূত্র হচ্ছে কি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইকুয়াল টু WC, মানে হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল। এটা হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস হাফ ইনটু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। তোমাদের বইতে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের আরো একটা সূত্র দেওয়া আছে, যেটা লেখা আছে ওখানে হাফ ইনটু কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু, কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই, সরি, কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই। না না না, এটা ওরকম না, ওইটা তো ত্রিভুজের সূত্র বলতেছো তুমি, হাফ ইনটু গুণ ইনটু হিসাব করো, এটা তো ভিন্ন জায়গায়। না এগুলো না সামনে ওই বছর থেকে হ্যাঁ স্যার যদি ইন্টারনেট ছিল হয়তো বা আমি বলতে পারি না। আচ্ছা, আমি যেটা বলতেছি, তোমাদের বইতে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের আরো একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে কি হাফ ইনটু কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু। মনোযোগ দাও, তোমাদের বইতে এরকম একটা সূত্র দেওয়া আছে, হাফ কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু, এটাই। ঠিক আছে, অ্যাভারেজ ইনভেস্টমেন্টের আরেকটা সূত্র হচ্ছে কোনটা? এটা। ঠিক আছে, এখন দেখো তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের এই সূত্রটা থাকা সত্ত্বেও আমি এই সূত্রটা কেন লিখছি বলো? এটাও অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র, এটাও অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র, কিন্তু আমি এটা লিখি নাই, শুধু এটা লিখছি। কেন? এর রিজন হচ্ছে কি, প্রশ্নে যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেওয়া না থাকে, দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে না, কিন্তু থাকে না মানে এমন না যে থাকতে পারে না, থাকতে হতে পারে। যদি প্রশ্নে যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি না থাকে, তখন সেই ক্ষেত্রে এই সূত্রটা করলে কোনো সমস্যা হবে না, প্রবলেম নাই, প্রবলেম সর্ট আউট। কিন্তু যদি প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে, তখন সেই ক্ষেত্রে তুমি যদি এই সূত্র করো, তখন আর ইনভেস্টমেন্ট হবে না, মিলবে না, তখন কিন্তু তোমাদেরকে এই সূত্রটাই করতে হবে। তো ঘুরে ফিরে তো একই কথা, তাই না? এই একটাই শিখো, এটা মাথায় রাখার দরকার নেই, বুঝতে পারছো? কিন্তু মনে রাখবে, প্রশ্নে যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে, তখন কিন্তু ওই সূত্রটা অ্যাকসেপ্টেবল হবে না, মাথায় থাকবে।
এরপরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। দেখো সূত্রগুলো কিন্তু একটার সাথে আরেকটার মিল আছে, মিলগুলো ধরে রাখিও। পেব্যাক পিরিয়ডের সাথে কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের মিল আছে। এআরআর এর সাথে এভারেজ রেট অফ রিটার্নের সাথে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্টের মিল আছে। কি রকম? এখানে হচ্ছে কি এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, এখানে হচ্ছে কি এভারেজ ইএটি ডিভাইডেড বাই টোটাল ইনভেস্টমেন্ট। কথা কি বুঝতে পারছো? দেখো বুঝা গেছে কিনা। এরপরে প্রশ্নে নিচে এখানে কি লিখছি? নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু কি? তুমি তোমার কাছে যে রিটার্ন গুলো আসবে প্রতি বছর, যে ক্যাশ ফ্লো গুলো আসবে, প্রথম বছরের শেষে একটা ক্যাশ ফ্লো পাইলে টাইম ভ্যালু অফ মানি করছো না অলরেডি? তো টাইম ভ্যালু অফ মানি হিসাব করে নাও যে 5 বছর, প্রথম বছরের শেষে একটা টাকা পাইছো তুমি, সেকেন্ড বছরের শেষে একটা, থার্ড বছরের শেষে একটা, ফোর্থ বছরের শেষে একটা, ফিফথ বছরের শেষে। তাহলে 5 বছর যখন 5 বছরের শেষে শেষে একটা টাকা পাইছো, সেগুলার মূল্য কি আমি যদি এখন যদি চিন্তা করি কি সেম হয়ে যাবে? সেম হবে। তাহলে তাদের 5 বছরের একসাথে একটা এই মুহূর্তে আমরা একটা কি বের করতে পারি? বর্তমান মূল্য বের করতে পারি না? পিবি। বুঝতেছো কিনা? বুঝে নাই? কোনো একটা জায়গায় আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি, কোনো একটা জায়গায় আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি। এখন প্রথম বছর ওখান থেকে আমি ইনকাম করছি 20,000 টাকা, এটা প্রথম বছর। দ্বিতীয় বছর ইনকাম করছি 25,000 টাকা, তৃতীয় বছর 30,000, চতুর্থ বছর 40,000 টাকা। প্রথম বছর শেষে আমি 20,000 টাকা ইনকাম করছি, তাই না? দ্বিতীয় বছরের শেষে আমি 25,000 টাকা ইনকাম করছি। এখন দ্বিতীয় বছরের শেষে যেটা 25,000 টাকা, প্রথম বছরের শুরুতে কি সেম মূল্য থেকে যাবে? না। দেখো আমার কথা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করে, আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। টায়ার লাগতেছে সবার? দেখো আমি বলো। তাই না? দেখো আমি এখানে প্রথম বছর 1 লক্ষ টাকা ইনভেস্ট করছি, ঠিক আছে? প্রথম বছরের শেষে আমি এখানে ইনকাম করছি 20,000 টাকা, এখানে করছি 25,000 টাকা, এখানে করছি 30,000, এখানে করছি 40,000, ঠিক আছে? এখানে প্রথম এখানে যেটা 20,000 করছে 1 বছর পরে, এটার মূল্য এই জায়গায় এসে পরিবর্তন হয়ে যায় না? এটার এখানে এসে মূল্য পরিবর্তন হবে না? এটারও এখানে মূল্য পরিবর্তন হবে, এটারও এখানে এসে মূল্য পরিবর্তন হবে, তাই না? চারোটার এই জায়গায় আমি কি বের করলাম? একটা বর্তমান মূল্য বের করলাম। চারোটা টাকা যা আমি পাইছি, এই পরিমাণ টাকাগুলো আমি পাইছি, এগুলো সবগুলোর একটা এই জায়গায় আমি কি বের করছি? বর্তমান মূল্য বের করছি। বর্তমান মূল্য বের করে দেখা গেল কি আমার ইনকাম হয়েছে 1,06,000 টাকা, অর্থাৎ এই চারোটার বর্তমান মূল্য আসছে 1,06,000। আচ্ছা 1,06,000 না, ধরো 90,000 টাকা। বর্তমান মূল্য আসছে কত টাকা? 90,000 টাকা। আমি ইনভেস্ট করতেছি কত টাকা? 1 লক্ষ টাকা। আর যা আয় করছি তার আয়, সেই আয়গুলোর বর্তমান মূল্য হচ্ছে কি 90,000 টাকা। তাহলে 10,000 টাকা আমার কি লস? লস। নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ ফিগার 10,000 টাকা। এক কথায় পিভি মাইনাস এনসি, অর্থাৎ যে আয়গুলো আমি করব তার বর্তমান মূল্য থেকে আমার খরচটা যদি আমি বাদ দিয়ে দিই, আমার নেট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা এরপর আচ্ছা সবাই একটু করে এখানে নেট প্রেজেন্ট ভ্যালু সবাই পাইছো, তাহলে এনপিভি ইকুয়াল টু পিভি মাইনাস এনসিও। আচ্ছা এরপরে দেখো 6 নম্বরে এটাকে বলা হয় প্রফিটেবল ইনডেক্স। প্রফিটেবল ইনডেক্সের সূত্র দেখো, এই তিনটা সূত্র 5, 6, 7 এই তিনটা সূত্র আবার কি একসাথে কানেক্টেড। তাহলে সূত্রের কানেকশন গুলো একসাথে মাথায় রাখিও। 1 এবং 2 কানেক্টেড, 2 এবং 3 সরি 3 এবং 4 এই দুটো সূত্র কানেক্টেড। আবার 5, 6, 7 কানেক্টেড, এই তিনটা আবার কানেক্টেড, ঠিক আছে? এরপর এখন দেখো তাহলে প্রফিটেবল ইনডেক্স কি? বুঝি নাই। আচ্ছা এখন দেখো এনপিভি ইকুয়াল টু পিভি মাইনাস এনসিও, ঠিক আছে? এখানে পিভি থেকে এনসিওটা কি হচ্ছে? বিয়োগ হচ্ছে না? এখানে কি হচ্ছে? পিভি ডিভাইডেড বাই এনসিও।
পিভি কে এনসিইউ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। ওটাই বুঝেছে। তাহলে এই সূত্র এবং এই সূত্রের মধ্যে পার্থক্য কোন জায়গায়? জাস্ট একটা মাইনাস এন্ড ডিভিশন। এখানে পিভি থেকে এনসিইউ যাচ্ছে, এখানে পিভি কে এনসিইউ দ্বারা কি করতে হচ্ছে ভাগ করতে হচ্ছে। নেট প্রফিটেবল ইনডেক্স পিআই এর মানটা বের করার পরে ওটা 1 এর চেয়ে বেশি আসে। কোনো ক্ষেত্রে 1 এর চেয়ে কম আসতে পারে যদি লস হয়, তখন সেই ক্ষেত্রে এখানে নেগেটিভ ফিগার আসবে। আদারওয়াইজ এখানে 1 এর বেশি হয়ে থাকে। ওটা থেকে 1 যদি বিয়োগ দাও তাহলে যে অ্যামাউন্ট আসবে সেটাই হচ্ছে কি নেট প্রফিটেবল ইনডেক্স। ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা হচ্ছে কি সবচেয়ে মেজর এবং ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসটা যদি ক্যালকুলেশন টেবল করার সময় কোনো জায়গায় যদি গিয়ে যদি একটু হ্যাসেল যদি তোমাদের মনে হইতে পারে, তখন সেটা হচ্ছে কি শুধু এই জায়গায় ইন্টারনাল রেট অফ রিটার্ন। কিরকম? কারণ এখানে তোমার দুইটা পিভি ফ্যাক্টর নিতে হয়। এটা একটা পিভি ফ্যাক্টর, এটা একটা পিভি ফ্যাক্টর। এই দুটোটা কিন্তু দুইটা পিভি ফ্যাক্টর, ঠিক আছে? এই দুইটা পিভি ফ্যাক্টরের আন্ডারে তোমাকে দুইটা নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে এবং এটা নিচে একটা নোট লিখে রাখো। ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য একটা নোট লিখে রাখো। নোট প্রথমে নোটে লিখো আইআরআর এর বাধ্যতামূলক শর্ত হলো একটি এনপিভি পজিটিভ এবং একটি এনপিভি নেগেটিভ হতে হবে। এটা হচ্ছে কি আইআরআর মেথড করা বাধ্যতামূলক কন্ডিশন, অর্থাৎ এটা অ্যাভয়েড করা যাবে না। বুঝতে পারছো? যে আইআরআর করার জন্য তুমি এখানে যে দুইটা এনপিভি বের করবে তার মধ্যে অবশ্যই একটা প্লাস এনপিভি হতে হবে আর একটা মাইনাস এনপিভি হতে হবে। 2 নাম্বার দিয়ে লিখো পিভি ফ্যাক্টর যত বাড়বে পিভিএ পরিমাণ কত থাকবে পিভিএফ যত কমবে পিভি এর পরিমাণ এই দুইটা ইনফরমেশন কিন্তু অবশ্যই ইন্টারনাল রেট অফ রিটার্ন করার সময় মাথায় রাখতে হবে, না হয় পসিবল না করা। আচ্ছা, তাহলে আইআরআর করার জন্য অবশ্যই এই দুটো শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি শর্ত আর এটা হচ্ছে কি জাস্ট আইআরআর করার জন্য একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি 9 নাম্বার লাস্ট এন্ড লিস্ট সারপ্লাস লাইফ, অতিরিক্ত বা রিমেইনিং ইয়ার্স বলা হয়। এটা হচ্ছে কি একটা এস্টিমেটেড একটা হাইপোথেসিস হিসেবে অর্থাৎ একটা অনুমান করে নেওয়া হয় যে কত বছর সময় লাগবে, সেটা থেকে পেবে পিরিয়ড অর্থাৎ তোমার বাজেটিং কত বছর পর্যন্ত, তার থেকে কত বছর তোমার টাকাটা ফেরত আসছে ওইটা বিয়োগ করলে যে রিমেইনিং একটা থাকে সেটাকে বলা হয় কি সারপ্লাস লাইফ। সবাই কি বুঝতে পারছো?